জঙ্গি বিরোধী অভিযানে এক হয়ে কাজ করবে সিঙ্গাপুর আর বাংলাদেশ। শ্রমিকদের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিশাদেশার বৈঠক। কাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। প্রথমবারের মতো ভোট দেবেন বিলুপ্ত ছিটমহলের নতুন ভারতীয়রা। ইন্ডিয়ানা প্রাইমারিতে হেরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালেন ক্রুজ। রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন ট্রাম্প। এবং সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীদের রকেট হামলায় নিহত ১৯। সরকারি বাহিনীর বিমান হামলায় ৩ জনের মৃত্যু। শিগগিরই দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আশাবাদ যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। আইএসের মতো জঙ্গিদের তৎপরতা রোধে বাংলাদেশ সরকার সিঙ্গাপুরের সাথে এক হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মাহবুবুজ্জামান। সিঙ্গাপুরে বসে দেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে ৮ বাংলাদেশি আটকের ঘটনার পর স্থানীয় গণমাধ্যমকে এই কথা জানান তিনি। তবে এই ঘটনার বিরূপ প্রভাব বাংলাদেশি শ্রমিকদের ওপর পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয় ৮ বাংলাদেশিকে আইএস জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বের হয়ে আসে আইএসের মতাদর্শী এই ৮ জঙ্গির বাংলাদেশে হামলা চালিয়ে সরকার পতন করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই দেশে আটক হয় আরও ৫ জন। এরপর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবার জানানো হয় গত মাসের শেষ দিকেই সেদেশের আইন অনুযায়ী ২ বছরের কারাদণ্ড দেয়া হয় এই ৮ জনকে। এর আগেও গত বছর জঙ্গি তৎপরতার অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়ে দেয় সিঙ্গাপুর সরকার। এসব ঘটনার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে সিঙ্গাপুর। মঙ্গলবার আটকের ঘটনা প্রকাশের পর সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার স্থানীয় গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে জানায় জঙ্গি বিরোধী অভিযানে এক হয়ে কাজ করবে সিঙ্গাপুর আর বাংলাদেশ। তিনি আরও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। তবে বাংলাদেশি শ্রমিকদের জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে যাওয়া দেশের শ্রম খাতেও বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি। তার বক্তব্য, এসব ঘটনার ফলে বাংলাদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট পাওয়া সহজ নাও হতে পারে। তবে বিব্রতকর পরিস্থিতি এড়াতে এখন থেকে চাকরি প্রত্যাশীদের দেশেই তথ্য তালাশের কথাও জানান হাইকমিশনার। এদিকে স্ট্রেইট টাইমসের ডেপুটি নিউজ এডিটর জাকির হোসেন মন্তব্য করেন, বাংলাদেশে বর্তমানে ব্লগার হত্যা এবং সাম্প্রদায়িক সহিংসতার যে ঘটনাগুলো ঘটছে তার সাথে এসব ঘটনার সম্পৃক্ততা রয়েছে। আমরা এতদিন দেখেছি বাংলাদেশি শ্রমিকরা শান্তিপ্রিয়, তারা সবসময় আইন মেনে চলে। কিন্তু সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। সেই সব ঘটনা কিন্তু জানান দিচ্ছে সেখানে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আর এখানে শ্রমিক আটক হওয়ার ঘটনাও একই ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে প্রায় ১.৫ লাখ বাংলাদেশির বসবাস সিঙ্গাপুরে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে রাজধানীর মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী AHM মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। বৈঠকে মার্কিন দূতাবাস কর্মকর্তাকে হত্যা, শিক্ষক ও ব্লগার খুন সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তার বিষয়ে যেসব ক্ষেত্রে উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন তিনি। এছাড়া স্থানীয় মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। আজ সকাল ৯টায় ৩ দিনের সফরে বাংলাদেশে পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। ভারতের পশ্চিমবঙ্গে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ও শেষ দফার ভোট গ্রহণ। কোচবিহার ও পূর্ব মেদিনীপুর জেলার ২৫ আসনে এই ভোট নেওয়া হবে। শেষ দফার ভোটে ছিটমহলবাসী নতুন ভারতীয়রা এবার প্রথমবারের মতো ভোট দেবেন। বিলুপ্ত হওয়া ছিটমহলের বাসিন্দারা ভোট দেওয়ার অধিকার পাওয়ায় খুশির হাওয়া বইছে সেসব অঞ্চলে। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার কোচবিহারে জনসভার মধ্য দিয়ে এবারের বিধানসভা নির্বাচনের প্রচারণার ইতি টানলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দিনে বিরোধীদের সমালোচনা নয়, বরং তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন মমতা। আসতে কত টাইম লাগে?
জলপাইগুড়ি ময়নাগুড়ি দিয়ে ঘুরে যেতে হয়, তাই তো? এই ব্রিজটা হয়ে গেলে 20 মিনিট 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। জানেন তো ব্রিজটার নাম কি আমি দিয়েছি? এটার নাম জয়ী সেতু। আমি হলদিবাড়িতে ওই ব্রিজটা উদ্বোধন করতে এসেছিলাম, আর আজকে চ্যাংড়াবান্ধা রেলের কথা মনে পড়িয়ে দিলাম, ব্রিজের কথা মনে পড়িয়ে দিলাম। বিধানসভা নির্বাচনের শেষ দফায় কোচবিহারের 9 ও পূর্ব মেদিনীপুর জেলার 16 আসন মিলিয়ে মোট 25 আসনে ভোট নেওয়া হবে বৃহস্পতিবার। শেষ দফায় সবচেয়ে কম আসনে নির্বাচন হলেও এই দফার ভোটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। আগের পর্বের নির্বাচনে ভুয়া ভোট দেওয়ার অভিযোগ পেয়েছি আমরা। এছাড়া বিচ্ছিন্ন কিছু সহিংসতাও হয়েছে। শেষ পর্বের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। যথেষ্ট ভিডিও ক্যামেরা বসানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নির্বাচনী পর্যবেক্ষকরাও কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কোচবিহার জেলার 51টি বিলুপ্ত হওয়া বাংলাদেশের ছিটমহলে 14,864 জন বাসিন্দার মধ্যে 18 বছরের বেশি বয়সের 9,776 জন ভারতীয় প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। এর জন্য তাদের প্রত্যেকেই সচিত্র ভোট কার্ডও দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি বিলুপ্ত হওয়া ছিটমহল থেকে ভারতের মূল ভূখণ্ডে চলে আসা 922 জনের মধ্যে 574 জন ভোট দেওয়ার অধিকার পেয়েছেন। যেখানে আমাদের বাপ দাদারা চলে গেছে এই আশা নিয়ে, কিন্তু তাদের আশা জীবনে কোনোদিন পূরণ হয়নি। আজকে আমাদের জীবনে সেই আশা পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী নির্বাচন হবে আমাদের একটা ভোট নিয়ে, সেই ভোটে জানি না কার ভাগ্যে আছে, তবে আমাদেরকেও বহুত খুশি লাগছে যে আমরা আজকে এই ভোট দিতে যাব। আমাদের ছেলেপেলে যে শিক্ষা এবং সরকারি আশ্রমে আইনের মাধ্যমে থাকবে, এটা আমরা ঠিক পরিচয় দিতে পারবো। আমাদের নিজ সত্ত্বে আইডেন্টি কার্ড, রেশন কার্ড এগুলো আমাদের হবে। এর চেয়ে আর আনন্দ কি আছে? এখন সত্য পথে যাইতে পারবো, সত্য কথা বলতে পারবো, আমাদের তার কোনো ভয় নেই। পশ্চিমবঙ্গে বিধানসভার 295 আসনের মধ্যে এ পর্যন্ত 5 দফায় 269 আসনের ভোট নেওয়া হয়েছে। আগামী 19 মে প্রকাশ করা হবে ফলাফল। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন টেড ক্রুজ। ইন্ডিয়ানা রাজ্যে ট্রাম্পের কাছে পরাজয়ের পর তিনি এই ঘোষণা দেন। এ রাজ্যে প্রাইমারিতে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। জয়ের ফলে রিপাবলিকান দল থেকে ট্রাম্পের চূড়ান্ত মনোনয়ন এখন অনেকটাই নিশ্চিত। অন্যদিকে ডেমোক্র্যাট দলের ফ্রন্ট রানার হিলারি ক্লিন্টনকে হারিয়ে এই অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয় পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার ইন্ডিয়ানা রাজ্যের প্রাইমারির আগে যে টেড ক্রুজ ট্রাম্পকে মিথ্যাবাদী, ধোঁকাবাজ ও প্রেসিডেন্ট হওয়ার অনুপযুক্ত বলে মন্তব্য করেছিলেন, তিনি নির্বাচনে হেরে গিয়ে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পথ একেবারে সুগম করে দিলেন। ট্রাম্প নির্বাচিত হলে আরেকটি 9/11-এর পুনরাবৃত্তি ঘটবে বলেও মন্তব্য করেছিলেন টেড ক্রুজ। ইন্ডিয়ানায় হারের পর তিনি ঘোষণা দিলেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর। শুরু থেকে আমি বলেছি বিজয়ের পথে যতদূর সম্ভব আমি যাব, কিন্তু আজ আমি দুঃখের সাথে বলছি সে পথ বন্ধ হয়ে গেল। আমাকে এতদিন সমর্থন দেওয়ার জন্য, সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ক্রুজের এই ঘোষণার পর তার বিষয়ে সুর পাল্টালেন ট্রাম্পও। এতদিন ট্রাম্পকে তিনি যাচ্ছে তাই বলে এলেও এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে আমলে না নেওয়ার কথা বললেও এবার ক্রুজকে শক্ত ও বুদ্ধিমান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রশংসা করলেন ট্রাম্প। আমি জানি হারের স্বাদ মোটেও মধুর হয় না। বুঝতে পারছি ক্রুজ ও তার পরিবারের উপর দিয়ে কি ঝড় বইছে। আমি জানি না ক্রুজ আমাকে পছন্দ করে কি করে না, তবে আমি এটা বলবো সে আমার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে ইন্ডিয়ানা রাজ্যের প্রাইমারিতে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। 54.2% ভোট পেয়ে এ প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে পরাজিত করেন ট্রাম্প। আর এ জয়ের ফলে 69 বছর বয়সী এ বিলিয়নিয়ারের চূড়ান্ত মনোনয়ন এখন অনেকটাই নিশ্চিত, কারণ তার আরেক প্রতিদ্বন্দ্বী কেসিক পেয়েছেন মাত্র 10% ভোট। তিনি জয়ের আগেও বলেছিলেন, পরেও বললেন, এখন হিলারি হবেন তার মূল প্রতিদ্বন্দ্বী। হিলারি কখনোই ভালো প্রেসিডেন্ট হবেন না বলে আবারও মন্তব্য করেন তিনি। তবে ট্রাম্প হিলারিকে ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী বললেও ইন্ডিয়ানা রাজ্যের প্রাইমারিতে হেরে গেছেন হিলারি। ডেমোক্র্যাট দলের ফ্রন্ট রানার হিলারি ক্লিন্টনকে হারিয়ে এ রাজ্যের প্রাইমারিতে চমক দেখিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। 53.2% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিন্টনকে পরাজিত করেন তিনি। এর ফলে কিছুটা অনিশ্চিত হয়ে পড়ল ডেমোক্র্যাট দলের প্রার্থী নির্বাচনে হিলারির চূড়ান্ত মনোনয়ন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। 3 দিনেও নিয়ন্ত্রণে আসেনি কানাডার দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ দাবানল। 60,000 বাসিন্দাকে সরে যাবার নির্দেশ।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জাতীয় কংগ্রেস উপলক্ষে প্রস্তুত রাজধানী পিয়ংইয়ং। ৩৬ বছর পর আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির ৭ম কংগ্রেস। এদিন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন দলের কংগ্রেস উপলক্ষে উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে এমন উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গেল কয়েক মাসে হাইড্রোজেন বোমার ক্ষুদ্র সংস্করণ সহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। অন্যদিকে সরকারি বাহিনীর বিমান হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া দুপক্ষের হামলায় আহত হয়েছে বহু বেসামরিক নাগরিক। সরকার ও বিদ্রোহী বাহিনীর মধ্যে গেল কয়েকদিনের হামলায় নারী ও শিশু সহ প্রায় ৩০০ নাগরিক নিহত হয়েছেন। ২ বছর ধরে শহরটির একটি অংশ সরকারি বাহিনী ও অপর অংশ বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। মঙ্গলবার বিদ্রোহীরা একটি হাসপাতালে রকেট হামলা চালালে অন্তত ৩ জন নিহত ও ৭ জন আহত হন। সিরিয়ার রাজনৈতিক সংকট সমাধানে প্রেসিডেন্ট আসাদ যে কৌশল অবলম্বন করছেন তাতে সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। একই সঙ্গে সিরিয়ার সব পক্ষের সমঝোতায় শিগগিরই একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে গত কয়েকদিন ধরে দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে চলা সংঘাত বন্ধে আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেখানে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হবে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গত কয়েকদিন ধরে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো সহ দেশটির অন্যান্য অঞ্চলে সরকার ও বিদ্রোহীদের মধ্যে অব্যাহত সংঘাত বন্ধে করণীয় ঠিক করতে মঙ্গলবার রাশিয়ার মস্কোয় বৈঠকে বসেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় আলেপ্পোয় যুদ্ধবিরতি কার্যকর হলে শান্তি আলোচনা পুনরায় শুরু করা সম্ভব বলে মন্তব্য করেন জাতিসংঘের বিশেষ দূত। সবার আগে আমাদের আলেপ্পোর সংঘাত বন্ধে সেখানে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। আর এটি সম্ভব হলেই কেবলমাত্র সেখানকার অবরুদ্ধ এলাকাগুলোতে ত্রাণ সরবরাহে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শান্তি আলোচনাও পুনরায় শুরু করা সম্ভব হবে। আসলে সবকিছুই একটি অপরটির সাথে সম্পৃক্ত। আলেপ্পোর সংঘাত বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে আগামী কয়েক ঘন্টার মধ্যে সেখানে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আলেপ্পোয় একটি কার্যকর যুদ্ধবিরতির লক্ষ্যে রুশ এবং মার্কিন সেনা সদস্যরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সাহায্য সহযোগিতা বৃদ্ধিতে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, আর এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এদিকে সেনা অভিযানের মাধ্যমে সিরিয়ার চলমান রাজনৈতিক সংকট সমাধানের যে পথ প্রেসিডেন্ট আসাদ খুঁজছেন তা সফল হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মঙ্গলবার জেনেভা থেকে দেশে ফিরে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সেনা অভিযানের মাধ্যমে দু একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েই যদি প্রেসিডেন্ট আসাদ মনে করে থাকেন এভাবেই তিনি গোটা দেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন, তবে তিনি ভুল করছেন। যুদ্ধের জন্য যেসব কারণ দায়ী সেসব অভ্যন্তরীণ সংকটের সমাধান ছাড়া কোনোভাবেই সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাকে মনে রাখতে হবে যতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন ততদিন বিদ্রোহীরাও লড়াই চালিয়ে যাবে। এছাড়াও সিরিয়ার চলমান সহিংসতা বন্ধে সব পক্ষের সমঝোতায় একটি কার্যকর যুদ্ধবিরতির লক্ষ্যে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ উভয়ের সঙ্গেই যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত দেইর এজ-জোর শহরে জরুরি ত্রাণ সহায়তা দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। মঙ্গলবার বিমানের মাধ্যমে শহরটির অবরুদ্ধ বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। সংস্থাটির সিরিয়া প্রধান গণমাধ্যমে জানান অন্তত ১ লাখ নাগরিকের কাছে এ ত্রাণ পৌঁছেছে বলে আশা করছেন তারা। গেল মাসের শেষ দিকে আইএস জঙ্গিরা শহরটি পুরোপুরি দখল করে নেয় বলে জানায় ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে রুশ বিমান হামলার সহায়তায় তেল সমৃদ্ধ শহরটি উদ্ধারে শিগগিরই বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে সিরীয় সরকারি বাহিনী। ২০১১ সালের মার্চে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর গত ৫ বছরে প্রায় ৪ লাখ মানুষের প্রাণহানি ঘটে। এ সময় দেশটির প্রায় ১,১০,০০,০০০ মানুষ উদ্বাস্তু হয়েছে। তাদের একটি বড় অংশ আশ্রয় নিয়েছেন পাশের দেশ লেবাননে।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক তৎপরতায় দেশটিতে গত মাসে যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি কার্যকরের পর সিরিয়ায় 90% সংঘাত কমেছে বলে জানিয়েছে গণমাধ্যম। এ অবস্থায় নিজ দেশে ফিরতে আশার আলো দেখছে লেবাননে আশ্রয় নেওয়া 10 লাখ সিরীয়। লেবাননের উত্তরে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল একার ও তারবুলের এই অস্থায়ী শিবিরগুলোতে বাস করছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে উদ্বাস্তু হওয়া শরণার্থীদের একটি বড় অংশ। মাহমুদ আবেদ এল ওয়াহাব কারজাউন 5 বছর আগে শুরু হওয়া গৃহযুদ্ধের প্রথম দিকে মারাত্মকভাবে আহত হন তিনি। কোন রকমে প্রাণে বাঁচলেও ঠাঁই হয়েছে লেবাননের এই শরণার্থী শিবিরে। শারীরিক অসামর্থ্যের কারণে কাজ করতে পারেন না, তাই দারিদ্র্যের দুঃসহ কষাঘাতে দিন কাটছে তার। 3 বছর হলো আমি এখানে এসেছি। ভালো কোথাও থাকার সামর্থ্য নেই। সাহায্য সংস্থাগুলো আমাদের দিকে তাকাচ্ছে না। আমার বাচ্চাকে অপারেশন করতে হবে, অভাবের কারণে তাও করতে পারছি না। ওয়াইজ আল হাসান শারীরিকভাবে সুস্থ হলেও লেবানিজ পুলিশের কড়াকড়িতে কাজের অভাবে দারিদ্রতার নিত্যসঙ্গী। সিরিয়ায় খুব সুখেই ছিলাম আমরা, এখানে ধুকে ধুকে মরতে হচ্ছে। নিজ দেশে থাকার মতো শান্তি আমি পৃথিবীর কোথাও পাবো না। তাদের মানবেতর জীবনযাপনের অবসান ঘটাতে আশার আলো হয়ে দেখা দিয়েছে সপ্তাহ দুয়েক আগে থেকে কার্যকর হওয়া সিরিয়ার যুদ্ধবিরতি। এই অবস্থায় নিদারুণ কষ্টে দিন কাটানো এই মানুষগুলো এখন যত দ্রুত সম্ভব জন্মভূমিতে ফিরতে চান। এখানে বাসা ভাড়া, পানি, বিদ্যুতের অতি খরচে সবার অবস্থাই খুব খারাপ। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি কালই দেশে ফিরতে চাই। বৃষ্টি হলে পুরো শিবিরটিতে পানি জমে যায়। আমাদের কষ্টে এরা সীমা থাকে না। সিরিয়ায় ফিরে যেতে চাই আমরা, সেখানে যুদ্ধবিরতি স্থায়ী হোক, এটাই চাই। রাজনৈতিক টানাপোড়েন আর ক্ষমতার দ্বন্দ্ব এসব শিশুর বাসস্থান কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি দুরন্ত শৈশব। সিরিয়ায় সব সংঘাত আর অনিশ্চয়তা শেষে আবারও শান্তি ফিরবে, এমন আশায় দিন গুনছেন নিজ দেশে ফিরতে উন্মুখ এই মানুষগুলো। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক নেভি সিল সদস্যকে হত্যা করেছে আইএস। কুর্দি পেশমার্গা বাহিনীর সদস্যদের সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করতেন এই নেভি সিল সদস্য। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার নেভি সিল সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলের কাছে ওই নেভি সিল সদস্য নিহত হন বলে সাংবাদিকদের জানান তিনি। এদিকে কুর্দি পেশমার্গার এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, মসুল থেকে 17 মাইল দূরে তাল আশরাফ শহরের কাছে আইএসের এক সদস্যের গুলিতে ওই সেনা সদস্য নিহত হন। 31 বছর বয়সী এই সেনা সদস্যের নাম কার্লি কেটিং বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফিলিপিন্সে 2 বিদেশি সহ অপহৃত 3 ব্যক্তিকে মুক্তি দিতে সরকারের কাছে পণ দাবি করে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী আবু সায়েফ। একই সঙ্গে মুক্তিপণ না দিলে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। এর আগে নরওয়ে, কানাডা ও ফিলিপিন্সের ওই 3 নাগরিককে অপহরণের পর কয়েক কোটি ডলার মার্কিন মুক্তিপণ দাবি করে ফিলিপিন্সের ওই জঙ্গি গোষ্ঠীটি। পরে তাদের দাবিকৃত অর্থ দিতে অস্বীকার করায় গত সপ্তাহে অপহৃত কানাডার আরেক নাগরিক জন রিডসডেল এর শিরশ্ছেদ করে আবু সায়েফ। মঙ্গলবার প্রকাশিত নতুন এই ভিডিওতে আবারও মুক্তিপণ দাবি করে তা না দিলে অপহৃত ওই 3 জনের পরিণতিও রিডসডেলের মতোই হবে বলে হুমকি দেওয়া হয়। এদিকে আবু সায়েফের দাবি অনুযায়ী কোনো অবস্থাতেই মুক্তিপণ দেওয়া হবে না বলে জানিয়েছে ফিলিপিন্স এবং কানাডীয় সরকার। পাশাপাশি অপহৃতদের উদ্ধারে আবু সায়েফের বিরুদ্ধে সেনা অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ফিলিপিন্স সরকার। আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলা নয়, শান্তি দেখতে চান বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা সাবেক ক্রিকেটার ইমরান খান। রুশ গণমাধ্যম আরটিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ইমরান বলেন, মার্কিন ড্রোন হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। ড্রোন হামলায় সাধারণ নাগরিক মারা যায় বলে তা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, যে কোনো পাকিস্তানির চাইতে তিনি এ বিষয়ে বেশি কাজ করেছেন। তিনি 2 লাখ মানুষের অংশগ্রহণে সমাবেশের আয়োজন করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আফগানিস্তানের ড্রোন হামলা বন্ধের বিষয়ে কথা বলেছেন বলেও জানান ইমরান খান। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, প্রয়োজনীয় তথ্য যাচাই বাছাই ও প্রমাণের ভিত্তিতেই শুধু জঙ্গিদের আস্তানে ড্রোন হামলা চালানো হয়। তবে ইমরান খান বলেন, ড্রোন হামলা যখন হয় তখন সেখানে জঙ্গি আছে নাকি শিশু, নারী বা বৃদ্ধ আছে তা বোঝার উপায় নেই। আন্তর্জাতিক সময় আরো যে দেখবেন, রাষ্ট্রীয় পরিচয়হীনতার সংখ্যায় লেবাননে বসবাসকারী সিরীয় শরণার্থী শিশুরা, নাগরিকত্ব নিয়ে জটিলতায় জর্ডান, তুরস্ক ও ইরাকে আশ্রিতরাও। 3
দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি কানাডার ভয়াবহ দাবানল। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের আলবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমুরে শহরের প্রায় 60,000 বাসিন্দাকে এলাকা ছেড়ে যাবার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দাবানলের কারণে শহরের গ্যাস স্টেশন, হোটেল ও বেশ কিছু গ্যারেজ বিস্ফোরণের পর পুড়ে গেছে। আহত হয়েছে কমপক্ষে 3 জন। আগুন নিয়ন্ত্রণে প্রতিবেশী রাজ্যগুলোর কাছে সহায়তা চেয়েছেন আলবার্টা প্রদেশের প্রধান র্যাচেল নোটলি। চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। সর্বগ্রাসী দাবানলের লেলিহান শিখায় পুড়ে ছাই হচ্ছে পুরো শহর। যেন রূপকথার আগুনমুখ ড্রাগন দলের কবলে পড়েছে কানাডার তৈলাক্ত মাটির শহর ফোর্ট ম্যাককারি। গেল সোমবার দেশটির আলবার্টা প্রদেশের তেল সমৃদ্ধ ওই এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। নিরাপত্তার খাতিরে শহরের সব বাসিন্দাকে বাধ্যতামূলক এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। নিরাপদ আশ্রয়ের সন্ধানে একসঙ্গে অনেক মানুষ রাস্তায় নামায় দক্ষিণ ফোর্ট ম্যাককারিতে যাবার প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বাসিন্দাদের সরে যাওয়া আলবার্টের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। একটা চরম ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাবার বিষয়টি তাদের জন্য খুবই হতাশার। তবে আগুনের ফাঁদে পড়ার চেয়ে পালিয়ে যাওয়া অধিকতর যুক্তিযুক্ত। আগুনের গতিবিধির উপর ভিত্তি করেই পরবর্তী করণীয় ঠিক করা হবে। দাবানল নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শতাধিক দমকল কর্মী। তৎপর রয়েছে বেশ কয়েকটি ট্যাঙ্কার বিমান ও হেলিকপ্টার। ঘন্টায় 50 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। আমার চাকুরি জীবনে এমন খারাপ দিন আগে কখনো আসেনি। এখানকার প্রতিটি মানুষ বাস্তুভিটা তো বটেই, পুরো কমিউনিটিই ছারখার হয়ে গেল। দাবানলের কারণে কর্মী বাহিনী এলাকা ছাড়তে বাধ্য হওয়ায় বন্ধ রয়েছে রেডিও স্টেশন। বিমানবন্দর চালু থাকলেও বাতিল করা হয়েছে সব ধরনের ফ্লাইট চলাচল। জাহিদুর রহমান, সময় সংবাদ। তুরস্ক ইইউ চুক্তি অনুযায়ী ইউরোপের সেনজেনভুক্ত অঞ্চলে তুর্কি নাগরিকদের ভিসা মুক্ত চলাচল জুলাই মাস থেকে কার্যকরের কথা থাকলেও এজন্য ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের অনুমোদনের প্রয়োজন বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। সামনের মাসে জোটের সম্মেলনে এই বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানানো হয়। জোটের বেশ কয়েকটি দেশ তুরস্কের এই শর্তের বিরুদ্ধে অবস্থান নেয় চুক্তির সফলতার বিষয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এদিকে জোটের যেসব দেশ অভিবাসীদের প্রবেশে বাধা দেবে তাদের প্রত্যেক অভিবাসী ফিরিয়ে দেয়া বাবদ 2.5 লাখ ইউরো জরিমানার প্রস্তাব করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। অভিবাসী প্রবেশের ক্ষেত্রে সার্বিয়া ও হাঙ্গেরির কড়া অবস্থানের মুখে দুদেশের সীমান্ত এলাকায় মানবেতর পরিস্থিতির মুখে পড়েছে কয়েকশো মানুষ। প্রতিদিন মাত্র 30 জন অভিবাসীকে শর্ত সাপেক্ষে সীমান্ত অতিক্রমের অনুমোদন দিয়েছে হাঙ্গেরি সরকার। গত বছর দেশটিতে 1,80,000 আবেদন জমা পড়লেও মাত্র কয়েকশো মানুষকে আশ্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। এখানে কোনো খাবার পানি নেই, তাঁবুতেও ঠাঁই হয়নি। রাতে ভয়ানক ঠান্ডা পড়ে। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পরও সীমান্ত অতিক্রম করতে দেওয়া হচ্ছে না। ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে ইতালি। দেশটির একটি খ্রিস্টান দাতব্য সংস্থা সিরিয়া ও ইরাকের 101 জন নাগরিকের আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করেছে। মঙ্গলবার তাদের বেইরুত থেকে রোমের ফিউমিশিনো বিমানবন্দরে নিয়ে আসা হয়। এছাড়া দেশটির নৌবাহিনীর সদস্যরা ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি অভিবাসীবাহী নৌকা উদ্ধারে কাজ করছে। গত বছর 18 এপ্রিল লিবিয়া থেকে ছেড়ে আসা ওই নৌকাটি সিসিলি উপকূলের কাছে 800 অভিবাসী নিয়ে ডুবে যায়, যাদের কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। সংকট মোকাবেলায় ইইউ রাষ্ট্রগুলোকে জোটের মানবিক নীতিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ-ক্লদ জাঙ্কার। যেসব দেশ অভিবাসীদের প্রবেশে বাধা দেবে তাদের একজন অভিবাসী ফিরিয়ে দেয়া বাবদ 2.5 লাখ ইউরো জরিমানার প্রস্তাবও করেন তিনি। এদিকে তুরস্ক ইইউ চুক্তি অনুযায়ী ইউরোপের সেনজেনভুক্ত অঞ্চলে তুর্কি নাগরিকদের ভিসামুক্ত চলাচলের সেবা জুলাই মাস থেকে কার্যকরের কথা থাকলেও ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের অনুমোদনের প্রয়োজন বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশন। জুনে হতে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে ও জোটের সম্মেলনে এই বিষয়টি উত্থাপন করা হবে। কমিশন জানায়, তুর্কি নাগরিকদের 3 মাসের ভ্রমণ ও ব্যবসায়ী ভিসা দেয়া হলেও কেউ কাজের অনুমোদন পাবে না। ব্রিটেন, আয়ারল্যান্ড ও সাইপ্রাস সেনজেন অন্তর্ভুক্ত না হলেও তুর্কি নাগরিকরা সেখানেও স্বাধীনভাবে চলাচলের সুযোগ পাবেন। তবে তার আগে তুরস্ককে বেঁধে দেওয়া শর্তগুলো পূরণ করতে হবে বলে জানান জোট নেতারা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। রাষ্ট্রীয় পরিচয়হীনতার সংখ্যায় লেবাননে বসবাসকারী সিরীয় শরণার্থী শিশুরা। বৈরুতের শরণার্থী শিবিরে জন্ম নেওয়া অনিবন্ধিত প্রায় 50,000 শিশুর নেই লেবানন কিংবা সিরিয়া নাগরিকত্বের সনদ। জাতিসংঘ বলছে আর্থিক দৈন্যতা, পুলিশি হয়রানির আশঙ্কা আর প্রয়োজনীয় দলিলপত্রের অভাবে শতকরা 68% শরণার্থী পরিবারই তাদের সন্তানদের নিবন্ধন করতে সক্ষম হয়নি। নাগরিকত্ব নিয়ে জটিলতা রয়েছেন জর্ডান, তুরস্ক কিংবা ইরাকে আশ্রয় নেওয়া শরণার্থী শিশুরাও।
7 মাসের শিশু নূর লেবাননের এক জীর্ণশীর্ণ শরণার্থী শিবিরে তার জন্ম। শরণার্থী জীবনের হাজারো ক্লেশ নূরকে এতটুকু স্পর্শ করতে দেয়নি মা আশিকার পরম ভালোবাসা আর মমতা। মাতৃস্নেহে নিশ্চিন্তে বেড়ে উঠছে সে। তবে এতটুকু স্বস্তিতে নেই মা আশিকা। অনিবন্ধিত সিরীয় শরণার্থী বলে আইনি পরিচয় নেই তার প্রিয় সন্তানের। বিদেশের মাটিতে জন্ম নেওয়া নূরের বংশ পরিচয় আছে, নেই রাষ্ট্রীয় পরিচয় দেবার মতো কোনো সনদ। যেন দেশই নেই সিরীয় এই শিশুটির। আমার সন্তান না লেবাননের নাগরিক না সিরিয়ার। আমরা যদি সিরিয়ায় ফিরে যাই সেখানেও আমাদের মেয়ে কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে না। আবার কর্তৃপক্ষের কাছে নূরকে সন্তান হিসেবে প্রমাণ করার মতো দলিল নেই আমাদের কাছে। শরণার্থী জীবনের হাজারো ঝক্কির মাঝে নতুন এক বিপদের মুখোমুখি হয়েছি আমরা। সন্তানের ভবিষ্যতেই আজ সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেবল লেবাননে নূরের মতো নাগরিক স্বীকৃতিহীনতার ঝুঁকিতে থাকা অনিবন্ধিত শিশুর সংখ্যা 50,000। বৈরুতের দূতাবাসে নবজাতকদের নাম নিবন্ধনের সুযোগ রয়েছে শরণার্থীদের। তবে সরকার বিরোধী এলাকা, সামরিক বাহিনী কিংবা গ্রেফতার আতঙ্কে পালিয়ে আসা অনেকেই সেখানে যেতে ভয় পাচ্ছেন। আবার ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় অর্থ ব্যয়ের সামর্থ্য নেই অনেকের। সন্তানের নিবন্ধনের আগে আমার ও আমার স্ত্রীর আবাসিক বৈধতার দলিলপত্র নবায়নে মোট $800 খরচ করতে হবে। 1 বছর ধরে বকেয়া থাকলেও পরিশোধ করার মতো টাকা হাতে নেই আমার। শিশুর নাগরিকত্ব নিয়ে জটিলতায় রয়েছেন জর্দান, তুরস্ক কিংবা ইরাকে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীরাও। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর এক জরিপে দেখা যায় 68% শরণার্থী পরিবার তাদের সন্তানদের নিবন্ধনে ব্যর্থ হয়েছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। কেনিয়ায় 6তলা ভবন ধসের ঘটনার 4 দিন পরে ধ্বংসাবশেষ থেকে 6 মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার শিশুটিকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। শিশুটি শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে। মঙ্গলবার শারীরিক পরীক্ষা শেষে শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে শিশুটির মা এখনো নিখোঁজ রয়েছেন। এদিকে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে যতই সময় যাচ্ছে ততই তাদেরকে জীবিত উদ্ধারের আশায় ক্ষীণ হয়ে আসছে। শুক্রবার রাতে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ধসে পড়ে 6তলা বিশিষ্ট ওই আবাসিক ভবনটি। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 23। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জামাইকায় দুই মার্কিন মিশনারি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দেশটির সেন্ট ম্যারি শহরের আলবিয়ন মাউন্টেন এলাকায় ওই 2 মার্কিন মিশনারি কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। গত শনিবার দিনের কোনো এক সময় এদেরকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। নিহতদের শরীরে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হত্যাকারীকে ধরতে পুলিশ এরই মধ্যে অভিযানে নেমেছে। স্থানীয় গণমাধ্যম জানায় ওই 2 মার্কিনী সুবিধা বঞ্চিত ও গৃহহীনদের জন্য অস্থায়ী বাড়ি নির্মাণ করে তাদের আশ্রয়ের ব্যবস্থা করে থাকতেন। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজস্থান প্রদেশে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF জানায় মঙ্গলবার রাজ্যের জয়সালমার শহরে এই তাপমাত্রা ছিল। প্রচন্ড দাবদাহ থেকে বাঁচতে সৈনিকদের জন্য বিশেষ ব্যবস্থাপনা গ্রহণের কথা জানান কর্মকর্তারা। শারীরিক সুস্থতা ধরে রাখতে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। দেশটির সংবাদ মাধ্যম জানায় গেল কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে গড় তাপমাত্রা অনেক আগেই 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। অনাবৃষ্টি আর সামুদ্রিক উষ্ণতাজনিত এল নিনোর প্রভাবে তীব্র খরায় পড়ছে ভারত। ভারতের কেরালা রাজ্যের আইন শিক্ষার্থী ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের এক সদস্যকে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। ঘটনার 5 দিন পর ওই ছাত্রীর অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এক বোনের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম জানায় গেল 28 এপ্রিল নির্যাতনের শিকার ওই আইন শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো জানায় গেল 2014 সালে দেশটিতে খুন, ধর্ষণ, মারধরের মতো নির্যাতনের ঘটনা ঘটেছে 3,37,000-এরও বেশি। ইউক্রেনের ওডেসা বন্দর শহরের এক টিভি চ্যানেলের সাংবাদিকদের উপর হামলাকারী 3 জনকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। তবে হামলাকারীদের পরিচয় জানানো হয়নি। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভির ফুটেজে দেখা যায় কালো রঙের একটি গাড়ি থেকে 3 ব্যক্তি নেমে এসে চ্যানেল 7-এর টিভি স্টেশন থেকে বের হওয়া সাংবাদিকদের উপর হঠাৎ করে হামলা চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে মারাত্মক আহত হয় ওই টিভি চ্যানেলের 3 সাংবাদিক।
আহত সাংবাদিকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিগত 12 বছরের মধ্যে 2015 সালে গণমাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন সূচকে অবস্থান করছে বলে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নামের ফ্রান্স ভিত্তিক একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। 3 মে মঙ্গলবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রতিবেদন প্রকাশ করা হয়। রাজনীতি, অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণের কারণ বলে প্রতিবেদনে বলা হয়। রিপোর্টে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় 2015 সালে সারা বিশ্বে 110 জন সাংবাদিক নিহত হয়েছেন। আর 2005 সাল থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন 787 জন সাংবাদিক। আরডব্লিউবির রিপোর্ট কাজের জন্য সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত শীর্ষ 5 দেশ হিসেবে ইরাক, সিরিয়া, ফ্রান্স, ইয়েমেন ও দক্ষিণ সুদানের নাম বলা হয়। অস্ট্রেলিয়ার সন্ধান মিলেছে এক বিরল বেগুনি রঙের হীরা, যা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি আকারেও আগের সব বেগুনি হীরাকে ছাড়িয়ে গেছে। গত বছরের আগস্টে দেশটির পশ্চিমে আর্গাইল নামে খনিতে হীরাটি দেখা মেলে। এজন্য হীরাটির নাম রাখা হয়েছে আর্গাইল ভায়োলেট। হীরাটির প্রকৃত ওজন 9.17 ক্যারেট হলেও পরিশোধনের পর তা 2.83 ক্যারেটে দাঁড়ায়। আর্গাইল খনির মালিক ও হীরা সংগ্রহ ও বিক্রয়কারী প্রতিষ্ঠান রিও টিন্টো জানায়, জুনে হীরাটি কোপেনহেগেন, হংকং ও নিউ ইয়র্কে প্রদর্শনের জন্য নিয়ে যাওয়ার পাশাপাশি নিলামে তোলা হবে। হীরাটির দাম 30 লাখ মার্কিন ডলার নির্ধারণ করা হলেও তা কয়েক গুণ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আর্গাইল খনি থেকে গত 32 বছরে মাত্র 12 ক্যারেট বেগুনি হীরা সংগ্রহ করা গেছে। শ্রমিক দিবস উপলক্ষে মধ্য আমেরিকার দেশ মেক্সিকোতে আয়োজন করা হয় অদ্ভুত এক উৎসবের। দেশটির উত্তরাঞ্চলীয় ওটাম্বা শহরে শ্রমিক দিবসের অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল গাধা। অনুষ্ঠানে গাধারা অংশ নেয় মজার মজার সব খেলায়। দর্শক, চলুন দেখে আসি সেই বিচিত্র আয়োজন। গেল 1 মে শ্রমিক দিবসে মেক্সিকোর ওটাম্বায় পালন করা হয় আরও একটি দিবস। শ্রমিকদের বিজয়ের দিনে সেখানে পালিত হয় গাধা দিবস। শুনতে অদ্ভুত মনে হলেও স্থানীয় হাজার হাজার বাসিন্দা খোলা মাঠে তাদের গাধা নিয়ে হাজির হয়। তাদের মতে এই পরিশ্রমী জন্তুটিকে এখানে আনা শ্রমিক দিবসের উৎসবে এক ভিন্ন মাত্রা যুক্ত করবে। এ উপলক্ষে গাধাদের নিয়ে আয়োজন করা হয় নানা রকমের মজার মজার সব খেলাধুলার। আর দর্শক সারিতে বসে থাকা শ্রমিকরা পেয়েছিলেন নিখাদ আনন্দ আর বিনোদন। এ সময় রং বেরঙের বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছিল গাধাদের। এমনকি একটি গাধার মাথায় ছিল আলোচিত মার্কিন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের ছবিও। স্থানীয় সরকারি কর্মকর্তা জানালেন, বিরল প্রজাতির এক প্রকার গাধাকে রক্ষা করতে এ ধরনের বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তারা। প্রযুক্তির যুগে গাধাকে পণ্য আনা নেয়ার বাহন হিসেবে ব্যবহারের কথা মানুষ ভুলেই গেছে। আমরা আবারও সেই পুরনো দিন ফিরিয়ে আনতে চাই। তাছাড়া বুড়োলান্ডিয়া নামে দুর্লভ এক গাধার জাতিকে রক্ষা করতে চাই। গাধার মালিক ওটাম্বার এই বাসিন্দা বললেন, গাধাদের মতো প্রভুভক্ত প্রাণী খুব কমই দেখতে পাওয়া যায়। আপনি গাধার পিঠে খাবার দেবেন, সে খাবার নিয়ে যথাস্থানে পৌঁছে দেবে। আপনি এক বোঝা কাঠ দেবেন, সে কাঠও ঠিক জায়গা মতো নিয়ে যাবে। এর মতো ভদ্র আর অনুগত প্রাণী আর একটিও পাবেন না। 6 বছর আগে ওটাম্বার বাসিন্দাদের উদ্যোগে শুরু হয় গাধা দিবস। তাদের আশা, আস্তে আস্তে পুরো মেক্সিকোতে ছড়িয়ে যাবে এই উৎসব। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। জঙ্গি বিরোধী অভিযানে এক হয়ে কাজ করবে সিঙ্গাপুর আর বাংলাদেশ। শ্রমিকদের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিশাদ এশিয়ার বৈঠক। কাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। প্রথমবারের মতো ভোট দেবেন বিলুপ্ত ছিটমহলের নতুন ভারতীয়রা। ইন্ডিয়ানা প্রাইমারিতে হেরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালেন ক্রুজ। রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন ট্রাম্প। এবং সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীদের রকেট হামলায় নিহত 19। সরকারি বাহিনীর বিমান হামলায় 3 জনের মৃত্যু। শিগগিরই দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আশাবাদ যুক্তরাষ্ট্রের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। সঙ্গে থাকুন সময়।